কলকাতা বইমেলা 2022-এ প্রকাশ পেতে চলেছে লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের শঙ্কা অভিশঙ্কা গল্পের বইটি। এই বইটি সিমিকা পাবলিশার্সের তরফ থেকে প্রকাশিত হতে চলেছে। এই বইটিতে স্থান পেয়েছে 10টি ভিন্ন স্বাদের গল্প, যেখানে তান্ত্রিক, ভৌতিক, অলৌকিক এবং রহস্য রোমাঞ্চকে স্থান দেওয়া হয়েছে। দুই মলাটের মধ্যেই আপনারা ভিন্ন ধরনের গল্পের স্বাদ পেতে চাইলে আজই বইটি প্রি বুকিং করুন। প্রি বুকিং এর সমস্ত ডিটেলস নিচের ডেসক্রিপশনে দেওয়া রইল। তাহলে আর দেরি না করে চটপট বইটি প্রি বুকিং করে ফেলুন আর এক নতুন ধরনের উপাখ্যান আস্বাদনের আনন্দে মেতে উঠুন সকলে। শাম্ভবী প্রোডাকশনসের আজকের নিবেদন লেখক বিবেক চক্রবর্তীর রক্ত পিপাসা গল্পটি। পুরনো অভিশাপের কবল থেকে রক্ষা পাওয়ার কাজ এতটাও সহজ নয়। হিমাচল প্রদেশের প্রত্যন্ত কোনো এক গ্রামের উপরে আছড়ে পড়েছে তেমনই কোনো অভিশাপ। এক ভয়ঙ্কর পিশাচের উপদ্রবে বলি হয়ে চলেছে একের পর এক তরতাজা প্রাণ। কোথা থেকে এলো এই পিশাচ? হিমাচলের কোলে লুকিয়েছিল আরও এমন অনেক রহস্য, যা শোনা মাত্রই শ্রোতাদের শিরাবে হিমেল রক্তের স্রোত বয়ে যাবে। বিবেক চক্রবর্তীর কলমে ফুটে উঠেছে সেই বিভীষিকাময় অতীতের কিছু ভয়াল ভয়ঙ্কর দৃশ্য। লেখক বিবেক চক্রবর্তীর জন্ম 1994 সালের মার্চ মাসে। তিনি আসানসোলের বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও লিখতে ও পড়তে বরাবরই ভালোবাসেন। অকাল্ট হরর তার অন্যতম পছন্দের বিষয়। রাতের অতিথি গল্পটির মধ্যে দিয়ে চলার পথ শুরু করেছিলেন তিনি। বর্তমানে এখনও তাঁর লেখনীর অব্যাহত প্রয়াস প্রতিলিপির মতো স্বনামধন্য প্ল্যাটফর্মকেও প্রভাবিত করে চলেছে। তাঁরই কলমে শোভাবর্ধন করেছে এই রক্ত পিপাসা গল্পটি। শুরু করতে চলেছি আমাদের আজকের পরিবেশনা লেখক বিবেক চক্রবর্তীর কলমে রক্ত পিপাসা। আজ দিনটা বেশ উজ্জ্বল, সাথে একটা গুমোট ভাব। হয়তো 2-1 দিনের মধ্যেই বৃষ্টি হবে। যদিও অকাল বৃষ্টি আর এখন এমন কোনো বড় ব্যাপার নয়। মানুষের লোভে প্রকৃতি আজ ধ্বংসের মুখে। ঠিক তাই হলো। সন্ধ্যে থেকে প্রবল ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, হাঁপ ছেড়ে বাঁচলাম। শরীর যেন নতুন করে প্রাণ ফিরে পেল। অন্তত 2-1 দিনের জন্য গরম থেকে রেহাই। প্রকৃতি যেন আবার সবুজ সাজে সেজে উঠল। ফিরে পেল হারানো যৌবন। সব জানলা বন্ধ করার আগে জানলা দিয়ে বৈঠকখানায় প্রবেশ করছে বৃষ্টি দেবতা। শুনলে মানুষজন হয়তো অবাক হতে পারে। আমি প্রেসে, মানে এক খবরের কাগজের অফিসে কাজ করি, কিন্তু সকালে পেপার পড়ার সময় হয় না। কফির কাপে চুমুক দিতে দিতে আধ ভেজা খবরের কাগজ নিয়ে বসলাম। এক এক করে সব পাতা উল্টে পাল্টে দেখতে চোখে পড়ল হিমাচলের এক অখ্যাত প্রত্যন্ত গ্রামে একের পর এক রক্তশূন্য লাশের খবর। সবার মৃত্যু একটাই কারণ, রক্তশূন্যতা। গলার পিছনে কিংবা সামনে দুটো সূক্ষ্ম ছিদ্র। প্রতিবেদন অনুযায়ী সেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে কেউ বা কারা সূঁচ জাতীয় কিছু দিয়ে শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। তবে এটা যে মানুষের কাজ নয় তা ভালোভাবেই বোঝা যাচ্ছে, কারণ পুলিশ তদন্ত করেও কিছু কিনারা করতে পারেনি। এমনকি মৃতদেহের আশেপাশে এক ফোঁটাও রক্ত পড়ে থাকতে কেউ দেখেনি।
পুলিশের ভাষায় নো ক্লু। পুলিশের মতে কোনো রক্তচোষা বাদুড় জাতীয় জীবের আগমনের এই পরিণতি। তবে দিনের বেলায় তেমন কিছু জীবের সন্ধান পাওয়া যায়নি। গত এক সপ্তাহে 5টা গবাদি পশু ও 4 জন মানুষের একইভাবে মৃত্যু ঘটেছে। মৃত্যুর সময় রাত 12টা থেকে 4টের মধ্যে। পাহারা বসিয়েও কিছু লাভ হয়নি, তাই ভয়ে অর্ধেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে। পেপারের পাতাটা কাঁচি দিয়ে কেটে নিলাম। যাক, মনে হচ্ছে অনেকদিন পর একটা খবরের মতো খবর পেলাম, যেটা নিয়ে কাজ করা যাবে। যদিও রহস্য সমাধান আমার কাজ না, আমার কাজ খবর সংগ্রহ করা। খবরটার মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে কফিটা খেতে ভুলে গিয়েছি। একটা চুমুক দিয়ে দেখি কফিটা একেবারে ঠান্ডা হয়ে জল। চটপট ব্যাগ গুছিয়ে নিলাম। যদিও 2 জোড়া জামা কাপড়, টর্চ, একটা শক্ত দড়ি, দেশলাই বাক্স আর কিছু প্রয়োজনীয় ওষুধ, একটা বাইনোকুলারও ব্যাগের মধ্যে সবসময় আমার থাকে। এইরকম অ্যাডভেঞ্চার আমার খুব প্রিয় বিষয়। তার উপর আবার রহস্যের গন্ধ পেলে আমার আর কোনো দিকেই হুঁশ থাকে না। এরকম অভিযানে দিনের পর দিন দেশ বিদেশে নানা জায়গায় ঘুরেছে। এতে আমার সমস্ত সঞ্চয় প্রায় শেষ হতে চলেছে। সে হলেও ক্ষতি নেই। একা মানুষ, এই দুনিয়াতে নিজের বলতে এখন আর কেউ নেই। কার জন্যই বা সঞ্চয় করব? তাই বেতনের সিংহভাগ টাকাই চলে যায় ভ্রমণে। এডিটর বাবু অনেকবার খবর সংগ্রহ করতে গিয়ে যা টাকা ব্যয় হয়, মানে যাতায়াত, থাকা, খাওয়া খরচ দিতে চেয়েছে, কিন্তু আমি প্রত্যেকবারই নাকচ করেছি। যদিও এর জন্য বন্ধু বান্ধব আমাকে কম কটূক্তি করতে ছাড়তো না। বোকা, হাঁদা, গাধা কত কি ভাবে। তারা বলে তো সংগ্রহ করা খবর চেপে কাগজের মালিক কত রোজগার করে, তুই নিজেও জানিস। যে যাই বলুক ভাবুক, যে কাজটা করতে ভালো লাগে সেটার জন্য টাকা নিতে মন সায় দেয় না। মাসিক বেতন আমার জন্য যথেষ্ট। একটাই পেট, এত টাকা করে কি লাভ? আমার একজন বন্ধু অনেকবার অভিযানে সাথে যেতে চেয়েছে, কিন্তু এইসব ক্ষেত্রে আমি একা যেতেই পছন্দ করি। সাথে কেউ গেলেই বরঞ্চ ঝামেলা, কাজে ঠিকঠাক মনোনিবেশ করা যায় না। অফিসে ফোন করে জানিয়ে দিলাম যে দিন 15 ছুটি চাই, একটা খবর সংগ্রহ করতে যাচ্ছি, এসে সব জানাবো। অনেকবার ভালো ভালো খবর দিয়েছি, মানে বলতে গেলে সফল খবর সন্ধান। এতে মালিকেরও লাভ হয়েছে বিরাট অঙ্কের। আমার কলম পড়বার জন্য পাঠকগণ অপেক্ষা করে থাকে, ঠিক এই জন্য ছুটি চাইলে আজ অবধি সম্পাদক মশাই মানা করেনি। যদিও এটা আপাত দৃষ্টিতে ছুটি না, কাজেই যাচ্ছি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার বড় বাজারে। কিছু সামগ্রী লাগবে, সবকিছু এখান থেকেই নিয়ে যাওয়া ভালো। বিদেশি জায়গাতে কত কিছুই ঠিকঠাক পাওয়া যায় না। তারপর আবার পাহাড়ি গ্রাম। সন্ধ্যেতে রওনা দিলাম সেই অভিশপ্ত গ্রামের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে রাতে ট্রেন, হাওড়া থেকে নিউ দিল্লি, তারপর বাসে করে সিমলা, সিমলা থেকে আরও 7-8 ঘন্টা জিপে, সর্বশেষে খচ্চরের পিঠে চেপে 8 ঘন্টা পাহাড়ি সংকীর্ণ পথ। সন্ধ্যা ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। হাত ঘড়িতে সময় তখন বিকেল 5টা। সূর্য লাল আভা করে পশ্চিমে ঢলে পড়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে খচ্চরের মালিকের সাথে অনেক গল্প হয়েছে। তার নাম রামলাল। সামনের একটা গ্রামেই বাড়ি তার। ভালো মিশুক এলো, নম্র স্বভাবের সাদামাটা মানুষ। গ্রামের অধিকাংশ মানুষ ঠিক রামলালের মতোই হয়, সরল নির্ভেজাল মন তাদের। গল্প করতে করতে কিছুটা যেতে দেখতে পেলাম ছোট্ট পাহাড়ের উপর হেলান দিয়ে শুয়ে আছে গ্রামটি। প্রকৃতির কোলে শুয়ে থাকা যেন এক স্বর্গপুরী। গ্রামে প্রবেশ করার কিছুটা আগেই খচ্চরটা থামিয়ে রামলাল আমার উদ্দেশ্যে তার ভাষায় বলল, বাংলাতে যার অর্থ হলো, বাবু আমি পারবো না, কারণ জানি না এই গ্রামে গেলে আমি বেঁচে ফিরতে পারবো কিনে।
গ্রামের ত্রিসীমানায় তো বিকেলের পর কেউ আসে না, আর আর গ্রামের অর্ধেক মানুষ তো ভয়েই গ্রাম ছেড়ে পালিয়েছে। এই গ্রামে আমি যাব না। বুঝলাম যে আমাকে নামার জন্য অনুরোধ করছে। আমি যেন এখানেই নেমে যাই। গ্রামের ভেতর সে প্রবেশ করবে না। কারণ জিজ্ঞেস করাতে হাত জোড় করে বলল, বাবু, আপনি গ্রামের ভিতরে একাই হেঁটে যান, আমি ভেতরে যাব না। আমি আর জোরাজোরি না করে টাকা মিটিয়ে রামলালকে বিদায় জানালাম। গ্রামের রাস্তাটা মরুভূমির মতো নীরব। উত্তরে পাহাড়ি হাওয়া আমার হাড় অবধি কাঁপিয়ে তুলেছে। হাইনেট জ্যাকেটের চেন গলা অবধি টেনে বন্ধ করে নিলাম। এতে একটু আরাম নিশ্চয়ই পাবো। গলা বেয়ে উত্তরে পাথর কুচির মতো বাতাস আর নিচে নেমে বুক কাঁপাতে পারবে না। হাঁটতে হাঁটতে গ্রামের প্রায় মধ্যখানে এলাম। একটা চৌমাথার মতো জায়গা, সামনে একটা মস্ত বড় গাছ। দেখে বট জাতীয় গাছ বলে মনে হলো, কিন্তু এত উচ্চতায় বট গাছ হয়তো জন্মাতে পারবে না, অন্য কিছু পাহাড়ি গাছ হবে। গাছটা যেন কোনো সুপ্রাচীন যুগের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর বলছে, হে মানব, আমি শত শত বছর ধরে কত ঝড় ঝাপটা সহ্য করে আজও সিঁড়ি দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছি। গাছের সামনেটা চাতাল বাঁধানো, কিন্তু মনে হয় না কেউ এখন বসে এখানে। ধুলো বালি শুকনো পাতায় ভরে আছে চারদিকটা। হয়তো একসময় এখানে বিকেলের আড্ডা আসর বসত। গ্রামের সমস্ত বাড়ির দরজা জানলা আষ্টে পৃষ্ঠে বন্ধ। এদিকে ওদিকে চেয়ে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমার করণীয় স্থির করে নিলাম। সামনে ডান দিকে যে বাড়িটা পেলাম তার কড়া ধরে নাড়লাম। বেশ কয়েকবার করাঘাত করলেও ভেতর থেকে কোনো উত্তর এলো না। চারিদিকে সেই আগের মতোই নিস্তব্ধ, নিরুত্তর। এক এক করে 4-5টা বাড়িতে করাঘাত করেও বিফল হলাম। এক রাশ নিস্তব্ধতা ছাড়া আর কিছুই ফেরত পেলাম না। অদ্ভুত ভয় তো এদের, এটা কি পাগল? আশেপাশে একটা হোটেল থাকলে এখানে হয়তো আরামে কফি খেতে খেতে বিশ্রাম নেওয়া যেত, কিন্তু এই অখ্যাত গ্রামে হোটেল তো দূরের কথা, রাত কাটানোর জন্য মাথার উপরে একটা ছাদ জুটবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। খিদেও পেয়েছে প্রচন্ড। ব্যাগে শুকনো খাবার সবসময় থাকে, এখনো আছে, কিন্তু একটা থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত খেতে ইচ্ছা করছে না। আরো কয়েকটা বাড়িতে দরজা ধাক্কা দিলাম, কিন্তু সাড়া পেলাম না। এক একটা ব্যর্থ প্রচেষ্টায় আমার মনোবল কমতে থাকলো। ক্লান্ত হয়ে একটা বাড়ির সিঁড়িতে বসে পড়লাম। যদিও বাড়ির মালিকের অনুমতি ছাড়াই কাজটা করলাম, জানি কেউ সাড়া দেবে না। খিদে এতটাই পেয়েছে যে আর না পেরে ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে খেতে শুরু করলাম। গলা ভীষণ রকমের শুকিয়ে গেছে। দুটো বিস্কুট খেতে খেতেই তেষ্টা পেল। ব্যাগের খোপ থেকে জলের বোতলটা বার করে বোকা হয়ে গেলাম। দেখি এক ফোঁটাও জল নেই, বোতলটা একদম খালি। বাসে আসার সময় অবশিষ্ট জল পান করে শেষ করেছি, কিন্তু বাস থেকে নেমে বোতলটা ভরতে ভুলে গেছি। একে জলাভাবে গলা শুকিয়েছিল, তারপর শুকনো বিস্কুটের গুণ। ভীষণভাবে কাঁচতে লাগলাম, প্রাণ যায় যায় অবস্থা। হয়তো এটাই আমার সাপে বর হলো। আমার কাশি শুনে বাড়ির একটা জানলা খোলার শব্দ পেয়ে আমি পিছন ফিরে তাকাতেই দেখি একটা বয়স্ক লোক জানলা দিয়ে বিস্ময় চোখে আমার দিকে দেখার চেষ্টা করছে। আমি কাঁচতে কাঁচতে উঠে গিয়ে আমার প্রয়োজনের কথা বললাম। আমি বিদেশি লোক, হিমাচলের পাহাড় সৌন্দর্যের কথা শুনে এখানে এসেছি। হোটেল কিংবা অতিথলয় খুঁজে পেলাম না। রাতে থাকার জন্য একটু আশ্রয় চাই, দয়া করে যদি আমাকে একটু থাকতে দেন। ভদ্রলোকটির মুখ দেখে মনে হলো তিনি আমার কথা শুনে কিঞ্চিৎ বিরক্তি বোধ করছেন। ভদ্রলোক বললেন,
খুব খারাপ সময় এসেছেন। অন্য সময় হলে একদিন কেন, যতদিন খুশি থাকতে দিতাম। অনেক অনুরোধ করার পর উনি দরজা খুলে আমাকে ভেতরে আসতে বললেন। যদিও কিছুটা সন্দেহ হলো, এত ডাকাডাকিতে কেউ যখন সাড়া দিল না, তখন ইনি আমাকে আশ্রয় দিচ্ছেন। বাড়ির মধ্যে প্রবেশ করে একটা অদ্ভুত অনুভূতি হলো। গোটা বাড়িটাই কবরখানার মতো নিস্তব্ধ হয়ে আছে। বাইরেই প্রকৃতি এখন আঁকা বাঁকা ছবির মতো নিস্পন্দ। জলা জঙ্গল, ঝোপঝাড়, পাহাড়ের উপর মরা জ্যোৎস্নার স্বর জমে আছে। বাড়িতে যখন রাতের খাবার প্রস্তুতি হচ্ছিল, গৃহস্বামী আমাকে হাত পা ধুয়ে নিতে বলল। আমি হাত পা ধুয়ে বারান্দায় একটা চেয়ারে বসলাম। একটা অল্প বয়সী মেয়ে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল। একটু পরে আবার চা বিস্কুট নিয়ে এলো। গ্রামের মানুষের অতিথি আপ্যায়ন কিন্তু বেশ অন্য রকমের। অতিথিকে নারায়ণ রূপেই দেখেন তারা, তাই খাতির যত্নের কোনো কম রাখেন না। নিজের সাধ্যমতো নরনারায়ণ রূপী অতিথির সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। যদিও সে রাতে আমি কিছু খাবো না ভেবেছিলাম। বললাম, আমার ব্যাগে শুকনো খাবার আছে, তাই খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেব। খাবার খেতেই হবে, না খেলে গৃহস্থের অমঙ্গল, এই বলে আমাকে এক প্রকার জোর করেই খেতে হলো। দেশি গরুর দুধের ঘি দিয়ে ভাজা পরোটা, বাটি ভর্তি মাখন, আলু দিয়ে একটা সবজি, অনেকটা আলুর দমের মতোই, কিন্তু ঠিক আলুর দম না। এদের নিজেদের কিছু পদ হবে হয়তো। সত্যি বলতে তৃপ্তি করে খেলাম। এই দুদিন যাত্রাপথে শুধু শুকনো খাবার খেয়েছি। পেট ভর্তি হওয়ার সাথে সাথে ঘুমটাও প্রচন্ড পেল। আমি পরিচয় করব ভাবলাম, কিন্তু কিছু বলার আগে গৃহস্বামী হয়তো আমার কথা বুঝেই বলল, আজ আপনি বিশ্রাম করুন। বিদেশি লোক, অনেক দূর থেকে এসেছেন, কাল নিশ্চিন্তে আলাপচারিতা হবে। বাড়িটা বাইরে থেকে ছোট লাগছিল, কিন্তু আসলে না। দোতলা বাড়ি, অনেকগুলো ঘর আছে। আমাকে উপরতলার একটা ঘর দেয়া হলো। পাহাড়ি গ্রামে সব কাঠের ঘর, মেঝে থেকে শুরু করে দেয়াল, এমনকি সিঁড়িও কাঠের। জিনিস গুছিয়ে আমি একটু বারান্দায় বার হলাম। ভেতরের করিডোরে জ্যোৎস্না এসে পড়েছে বাঁকা হয়ে। বারান্দাটা পার্টিশন করে আটখানা করা। দোতলায় ছোট বড় মিলিয়ে গুটি চারেক ঘর। সব ঘরগুলোই কিন্তু দরজা বন্ধ করা। গোটা কতক জানলা আছে অবশ্যই, কিন্তু বন্ধ থাকায় ভেতরে কিছু দেখা যাচ্ছে না। তবে এটা ঠিক যে আমার ঘরটা ছাড়া কোনো ঘরেই আলো নেই। ঘরগুলো ঘুমে তলিয়ে আছে যেন। অহেতুক দাঁড়িয়ে থেকে লাভ নেই, শরীরে বিশ্রাম দরকার। ঘুমও প্রচন্ড পেয়েছে। একটু কোমরটা সোজা করতে পারলে বাঁচে। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা মনে পড়ায়। মনের মধ্যে এটা ছ্যাঁত করে উঠল। রাস্তা দিয়ে আসবার সময় রামলালের কাছ থেকে শুনেছি এক অদ্ভুত গল্প। গ্রামে ঠিক 3 কিলোমিটার দূরে বয়ে গেছে একটা পাহাড়ি নদী। তার এক তীরে সাদা বরফে ঢাকা পর্বত, আর অন্য তীরটা নো ম্যানস ল্যান্ড, একটা পরিত্যক্ত মাঠ। গ্রামের মানুষ এক অজানা ভয়ে সেখানে যায় না। এসব ভাবতে ভাবতে হঠাৎ শরীর ঘুমে আচ্ছন্ন হতে লাগলো। পুরো দিনটা বেশ ধকল হয়েছে। রাস্তাটা কম ছিল না, শরীর আর সাথ দিচ্ছে না। তাই কখন যে ঘুমের কোলে চলে গেলাম টেরও পেলাম না। খুব ভোরে নাম না জানা পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। সকালটা খুব সুন্দর। সোনালি রোদ যেন মিষ্টি মুখে হাসছে। পাহাড়ি ঠান্ডা পাতলা বাতাস।
বুক ভরে শ্বাস নিচ্ছে। কলকাতার মতো ধোঁয়া কণা ভরা বাতাস না, একদম শুদ্ধ বাতাস। তারপর গৃহকর্তার সাথে আলাপচরিতা শুরু হলো। কাল রাতে সেভাবে কথা হয়নি। ওনার নাম সহদেব পানবার। পরিবার বলতে শুধু তিনি আর তার কন্যা, যে কাল রাতে আমাকে জল চা খাওয়ার পরিবেশন করেছে। দুজনের পরিবার। স্ত্রী গত হয়েছেন বছর 5 আগে। ভদ্রলোকের মাথার ডান দিকটা ধবধবে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলি রেখা। অথচ আমার মনে হচ্ছে যতটা বুড়ো দেখাচ্ছে ততটা বুড়ো তিনি নন। অভাবে কিংবা জরাতে অকালে বুড়িয়ে গেছে। গায়ের রং ফ্যাকাশে, কেউ যেন রক্ত শুষে নিয়েছে। এত সুন্দর মায়াবী পাহাড়ি পরিবেশেও কেমন যেন একটা মৃত্যুর গন্ধ আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কথা বলতে বলতে রক্তশূন্য লাশের প্রসঙ্গ উঠল। প্রথমে পানবারবাবু বলতে চাননি, কিন্তু আমার অনেক অনুরোধ করায় বলতে শুরু করলেন। যদিও আমি যে প্রেসের লোক তা বলিনি। খবরের কাগজের নাম সমেত সব লিখে দেব হয়তো, ওই ভয়ে কিছু বলতে চাইল বলবে না, কিংবা পুরোটা বলতে দ্বিধাবোধ করবে। পানবারবাবু বলতে শুরু করলেন। গ্রামে হয়তো আবার করে কারোর নজর লেগেছে। গ্রামের মানুষ বিকেলের পর থেকে আর ভয়ে বাইরে বেরোতে পারে না। সন্ধ্যের পর যে বার হয়েছে সে আর ফিরে আসেনি। যদিও এটা নতুন নয়, এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। গ্রামের বুকে নেমে এসেছিল এক দুঃস্বপ্নের মতো বিভীষিকা। অনেক কষ্ট করে সেবার আমরা নিস্তার পেয়েছিলাম। কি বা কে বিভীষিকা তা কিন্তু তিনি একবারের জন্যও বললেন না। হয়তো আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেননি, কিংবা হয়তো ভেবেছেন অজপাড়া গায়ের লোকের কথা ঝাঁ চকচকে শহরের বাবু বিশ্বাস করবে কিনা। তিনি হয়ে উঠবেন ঠাট্টার পাত্র। আবার জিজ্ঞেস করলাম, পানবারবাবু আমাকে এই পুরনো ঘটনা জানাবেন? প্রথমে প্রসঙ্গ পাল্টে অন্য বিষয় নিয়ে গল্প করবার চেষ্টা করলেন ভদ্রলোক। কিন্তু বাবু, আমি ছাড়বার পাত্র নই, শুনতে আমাকে হবে। হয়তো এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আজকের গল্প। আমি নিশ্চিত যে অতীতের সাথে বর্তমানের কোনো যোগসূত্র পাওয়া যাবে। অতীতের ধূসরতার সঙ্গে বর্তমানের যোগসূত্র থাকবেই। যে গেছে তার জন্য মানুষের মধ্যে একটা টান সর্বদাই জেগে থাকে। বর্তমানে অতীত বারে বারে ফিরে আসে, তাই অতীতকে ভূতকাল বলে। শেষমেশে আমার জেদের কাছে উনি হার মেনে আবার বলতে শুরু করলেন। ঘটনাটা তাও কম করে 40 বছর আগের। তখন আমার বয়স 17 কি 18। পাহাড়ের কোলে সুন্দর এই গ্রাম। খুব সহজ সরলভাবেই সবার দিন যাপন হতো। আভিজাত্য ছিল না ঠিকই, কিন্তু মা অন্নপূর্ণার কৃপায় সবার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জুটে যেত। সবার মুখে সুখের আনন্দের চওড়া হাসি ছিল। সবাই সুখে দুঃখে একে অপরের পাশে থাকতাম। গ্রামে মেলা, নাটক, কীর্তন, নাম গান লেগেই থাকত। একদিন হঠাৎ করে গ্রামের মানুষের চোখে পড়ে নদীর পাড়ের পাহাড়ের উপর কিছু মানুষ তাঁবু টাঙিয়ে বসবাস করতে শুরু করেছে। সেই থেকে গ্রামে যেন কাল রাত্রি প্রবেশ করল। গ্রাম পরিণত হলো মৃত্যুপুরীতে। গ্রামের সহজ সরল মানুষ তাদের ভয় পেত। তারা কালা জাদু, তন্ত্র মন্ত্র জানত। খুব সহজে মানুষকে বশীভূত করে নিজেদের দাসে পরিণত করত। এমনকি সেই পাহাড়ের উপর থেকে মাঝরাত্রে ভয়ানক মন্ত্রপাঠের শব্দ আসত, যা কোনো দেবতার মন্ত্র বলে মনে হতো না, হয়তো কোনো অপদেবতাকে সন্তুষ্ট করার জন্য। এমনকি নদীর ধারে পশুর বলি দেওয়া মুন্ডুহীন নিথর দেহ পাওয়া যেত, হয়তো
অপদেবতাকে সন্তুষ্ট করার বিধি। আমি বললাম, তারপর? হঠাৎ একদিন সকাল থেকে শ্যাম মুদির ছেলে পবনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধে অবধি পবনকে খুঁজে পাওয়া গেল না। কেউ কেউ তাকে নাকি সেই পাহাড়ে যেতে দেখেছে। আশ্চর্যভাবে যাযাবর মানুষগুলো তাদের তাঁবু গুটিয়ে কখন বাতাসে মিলিয়ে গেছে কেউ জানে না। হয়তো হয়তো পবন তাদেরই পিছু পিছু চলে গেছে। আপনারা পবনকে খোঁজার চেষ্টা করেছিলেন? মাস কয়েক আশেপাশের অনেক গ্রামে খোঁজ না পেয়ে আশা ছেড়ে আস্তে আস্তে গ্রামের মানুষ পবনকে ভুলে যায়। হঠাৎ 15 বছর পর পবন ফিরে আসে। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। গ্রামে এক সাজো সাজো রব, এক অকাল উৎসবে মেতে ওঠে সমস্ত গ্রাম। গ্রামের ছেলেকে ফিরে পেয়ে সবার মুখে হাসি, শুধু একজন ছাড়া। তিনি হলেন গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ, রমন পানবর। তিনি গ্রামের রমন ওঝা নামেই পরিচিত। একাধারে তিনি ওঝা, বৈদ্য, তন্ত্র সাধক। সমস্ত সমস্যার সমাধান তার কাছে। গ্রামের মানুষ যে কোনো সমস্যাতে তার শরণাপন্ন হন। এক অজানা কারণ নিয়ে তিনি পবনকে সন্দেহের চোখে দেখতে লাগলেন। কিছুদিন ভালোই কাটল। হঠাৎ করে একদিন প্রবীণ কাকুর ছেলে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে নদীর পাড়ের অভিশপ্ত মাঠটা থেকে তার জীবনহীন ফ্যাকাশে ছিবড়ে দেহ উদ্ধার করা হয়। গলার সামনে দুটো ফুটো, যেন সেই দুটো ফুটো দিয়ে কেউ শরীরের সমস্ত রক্ত, অস্থি, মজ্জা, জীবন রস শুষে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এক ফোঁটা রক্তও মৃতদেহের আশেপাশে পড়ে নেই। তার মানে রক্ত বের করে নেওয়া হয়নি? পানবার বাবু মাথা নাড়লেন, তারপর বললেন, না, ব্যাপারটা অন্য রকম। মানে কিরকম জানো? অনেকটা অ্যানিমিয়ার মতো। যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলো কোনো অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে, আর সেটা হয়েছে মুহূর্তের মধ্যেই। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত পা ফোলা, পেট ফুলে ঢোল হয়ে যাওয়া, সেসব কিছুই নেই। মৃত্যুর অব্যহিত কারণ অক্সিজেনের অভাবে অ্যাসফিক্সিয়া নাকি এরকম কিছুই পোস্টমর্টমে লেখা ছিল। আমি বুঝতে পারলাম ভদ্রলোক অ্যাসফিক্সিয়া বলার চেষ্টা করছেন। অ্যাসফিক্সিয়া হলো একটি মেডিকেল শব্দ, যা শ্বাসরোধ নামেও পরিচিত। মানে গোদা বাংলায় বলতে গেলে অক্সিজেনের অভাবে মারা যাওয়া। আমি বললাম, এরকম হওয়ার কারণ কি? জানি না। গলার দাগ দুটো দেখে মনে হয় গ্রামে কোনো এক নিশাচর জীবের আবির্ভাব হয়েছে, যে রক্ত চুষে খেলে, মানে তার দাঁত প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটা বিষ প্রবেশ করে যা মুহূর্তের মধ্যেই রক্তের সমস্ত লাল কণিকাগুলো শেষ করে ফেলে। ফলে তৎক্ষণাৎ মৃত্যু হয়। আচ্ছা, কি বিষ তা জানা গেছে? তা জানি না। আমরা তখনও ভেবেছিলাম এটা কোনো নিশাচর প্রাণীর কাজ। এভাবে এক এক করে 4টে তরতাজা প্রাণ ঠিক একই জায়গায় একইভাবে মারা যায়। মারা যায় বলাটা ভুল, হত্যা করা হয়। ঠিক এখনকার মতো অবস্থা। সন্ধে হওয়ার আগেই সবার দরজা জানলা বন্ধ। বিকেলের মধ্যে সবাই যে যার কাজ থেকে বাড়ি ফিরে আসতো। গ্রামে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আসল ব্যাপার কি সেটা একমাত্র শুধু বুঝতে পারছিল রমন ওঝা। হয়তো সেই জন্যই কয়েকজন ছেলে ছোকরাকে নিয়ে গোপনে আলোচনা করে একটা ছক কষলেন। তিনি সমস্ত মৃত্যুর কারণ জানতে পেরেছিলেন, কিন্তু কাউকে কিচ্ছু বললেন না। শুধু তার কথা মতো কাজ করতে বললেন। অনেক কষ্টে গ্রামের বলিষ্ঠ এবং সাহসী 10 জন ছোকরাকে তৈরি করা গেল। জেনে শুনে কে মৃত্যুর কাছে যাবে? সন্ধেবেলা বাড়ির বাইরে থাকা মানেই মৃত্যু। ঠিক সেই দিন রাতে পূর্ব নির্ধারিত ছক অনুসারে সন্ধে থেকে পাহারা শুরু হলো এবং পবনের বাড়ির উপর নজর রাখা হলো।
পবন বাড়ি থেকে বের হতেই গোপনে তার পিছু নেয় জনা দশেকের একটা দল। কেউ লাঠি নিয়ে, কেউ শক্ত দড়ি। পবন উন্মাদের মতো তার শিকার খুঁজতে শুরু করে। আজ তার শিকার রমন পানবরের ছেলে সহদেব পানবর, মানে আমি। অন্য কেউ মৃত্যুর মুখে পড়তে রাজি হয়নি। অগত্যা আমাকেই টোপ করা হয়েছিল। বাঘ শিকার করার সময় যেমন ছাগল ছানার টোপ তৈরি করা হয়, ঠিক তেমন। গ্রামের সীমানা পার হতেই পবন আমার উপর পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথেই পবনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে পিছন থেকে আসা ছেলেগুলো। যদিও পবন আমার হাতে এক হিংস্র কামড় দেয়, তাতে এক গভীর ক্ষত তৈরি হয় যা আজও বিদ্যমান। এত বছরের পুরনো ক্ষত, তাও এখনো দেখে বোঝা যাচ্ছে কি ভয়ানক কামড় ছিল। হিংস্র জানোয়ারের কামড়ও সময়ের সাথে সাথে সম্পূর্ণ ঠিক হয়ে গিয়ে শুধু একটা দাগ থেকে যায়, কিন্তু এত বছর পরেও এই ক্ষতটা সম্পূর্ণ ভরে ওঠেনি। পানবারবাবু আবার বলতে শুরু করলেন। পবনকে পরিত্যক্ত মাঠটার একটা গাছে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়। শত শত মশাল হাতে হাজির হলো গ্রামের সমস্ত মানুষ। পবনের মুখ তখনও রক্তে রাঙা। এক হিংস্র এবং অমানবিক হুঙ্কারে পুরো পাহাড় কেঁপে উঠল। এই বুঝি দড়ি ছেড়ে সবার রক্ত নিমেষে চুষে নেবে। গ্রামের মোড়ল সিদ্ধান্ত নিল যে পবনকে জ্যান্ত কবর দেওয়া হবে। ঠিক তাই হলো। নদীর তীরের মাঠটায় কবর খোঁড়া হলো। হাত পা বেঁধে পবনকে সেই কবরে ফেলে মাটি চাপা দিতে শুরু করতেই এক কান ফাটা হয়ে গেল। পবন বলেছিল, আমি নির্দোষ, আমি নিজের ইচ্ছাতে কিছুই করিনি। আমাকে করতে বাধ্য করে আমার ভেতরে বসবাসকারী এক পরজীবী পিশাচ। যাযাবররা আমাকে বশীভূত করে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। আমি যাযাবরদের কাছ থেকে তন্ত্র সাধনা করি। আমি অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ধরা পড়ে গেছি। পরে আমার অভীষ্ট সিদ্ধ হলে আমি পিশাচ তন্ত্রে সিদ্ধি লাভ করে লুকিয়ে পালিয়ে যাই। কিন্তু আমি জানতাম না ওদের সঙ্গ ছাড়লেই আমার আত্মা বন্দী হয়ে যাবে এক পিশাচের কাছে। এটাই নাকি ওদের অভিশাপ। সেই দিন থেকে পিশাচটা আমার শরীরে পরজীবী। আমাকে মেরো না, আমি নির্দোষ। আরও কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় এক বেলচা মাটি মুখের উপর পড়ে চিরতরে বাকরুদ্ধ করে দিল পবনকে। গ্রামবাসীরা হাসি মুখে যে যার বাড়ি ফিরল, কিন্তু দুজোড়া চোখ কান্নায় ভেসে গেল পবনের বাবা এবং মা। তারপর থেকে গ্রামে 40 বছর কোনো অপঘটনা ঘটেনি। আমরা ভেবেছিলাম চিরতরে পিশাচের রক্ত লালসা থেকে মুক্ত হলো আমাদের এই ছোট্ট গ্রাম, কিন্তু সেই পুরনো অভিশাপ কোনো এক কারণে গ্রামের বুকে আবার আছড়ে পড়েছে। আবারও পিশাচের রক্তের পিপাসার বলি হচ্ছে গ্রামের একের পর এক তরতাজা প্রাণ। আমি দুপুরের খাওয়া খেয়ে সেই অভিশপ্ত মাঠটা দেখতে গেলাম। পায়ে হাঁটা 3 কিমি পাথুরে পথ। মিনিট 30 এই নদীর পাড়ে পৌঁছে গেলাম। পাহাড়ে ক্ষীণ অথচ খরস্রোতা নদী। জল এতটাই ঠান্ডা তা সহজেই হাড় হিম করে দিতে পারে। কিছুটা যেতে মাঠের মধ্যে একটা উঁচু ঢিবির মতো দেখতে পেলাম। এটাই 40 বছরের পুরনো পবনের কবর, সেই অভিশপ্ত কবর। ভালো করে চারিদিকে চোখ ফেলতেই একটা জামা পরে থাকতে দেখে সেটা গাছের ডাল দিয়ে এপাশ ওপাশ করতে দেখতে পেলাম তাতে রক্ত লেগে আছে। মাঝে মাঝে কোনো এক গল্পের পেছনে লুকিয়ে থাকে অন্য একটা গল্প। এই গল্পের কাজ কারবার অতীত আর বর্তমান নিয়ে, যদিও ব্যাপারটা কিছুটা ঝাপসা। গোটাটাই রহস্য আর আমেজপূর্ণ ভয়। ভূতকাল যেমন মানুষের সমাজে
বর্তমান হয়ে বারবার ফিরে আসে, ঠিক তেমনই হয়তো পবনের দেহে থাকা পিশাচটা আবার জেগে উঠেছে, ফিরে এসেছে তার অসীম রক্তের ক্ষুধা মেটাতে। রক্ত পিপাসা মেটাবার জন্য গ্রামে একের পর এক মানুষের রক্ত শুষে হত্যা করছে। মানুষ না ফেলে গবাদি পশুর রক্ত পান করে নিজের অসমাপ্ত রক্ত পিপাসা মিটিয়েছে। যাক, সেখান থেকে গ্রামে ফিরে আসি। মনে মনে ঠিক করলাম যে আজ রাতে আবার যেতে হবে, কিন্তু কাজটা করতে হবে খুব গোপনে, এমনকি পানবার বাবুও জানবেন না। কেউ জানলে বাধা পাবো, কাজটা সফল হবে না। আজ এর একটা বিহিত করতেই হবে। সেই মতো জোগাড় করলাম মাটি খোঁড়ার কিছু সামগ্রী। রাতে খাবার খেয়ে আমি অপেক্ষা করতে থাকলাম কখন সবাই ঘুমিয়ে পড়ে। পাহাড়ি গ্রামে রাত একটু তাড়াতাড়ি নেমে আসে, তারপর গ্রামে মৃত্যুর ভয়। একটু পর পানবার বাবু ও তার মেয়ের ঘরের আলো নিভে গেল। না, আর দেরি করা ঠিক হবে না। চুপি চুপি বিড়াল পায়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বাইরে পা রাখতে বুকটা শিউরে উঠল। সত্যি সত্যি মনে হতে লাগলো কোনো কালো ছায়া চাপ বেঁধে সুনিবিড় ভাবে ঘিরে আছে সমস্ত গ্রাম। বাতাসে যেন মৃত্যুর গন্ধ। ভয় যে একদম করছে না এমনটা নয়, মৃত্যুর ভয় সবার আছে, তবুও এগিয়ে চললাম সে অভিশপ্ত কবরখানার উদ্দেশ্যে। সাথে আছে একটা 5 সেলের টর্চ, মাটি খোঁড়ার বেলচা, শাবল আর গলায় ঝোলানো নাইট ভিশন ক্যামেরা। আর একটা ব্যাগ আছে যাতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আর যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো রূপোর একটা ছুরি। যদি আমার সন্দেহ ঠিক হয় যে মৃত্যুর কারণ সেই জীব, তবে ছুরিটা রামবাণের মতো কাজ করবে। কবরের ঠিক উল্টো দিকে একটা মস্ত বড় পাথরের চাঁইয়ের পেছনে ঘাপটি মেরে বসে থাকলাম। রাত গভীর হলো, গ্রামের সমস্ত আলো এক এক করে নিভে গেল। আঁধারের একটা পুরো কালো আস্তরণে ডুবে গেল সমস্ত গ্রাম, পাহাড়, উপত্যকা। কিছুক্ষণ পর রুটির মতো মস্ত বড় পূর্ণিমার রূপালী চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। রাত যত বাড়তে থাকলো চারিদিক যেন ততই মায়াবী হতে শুরু করলো। নিশির ডাক প্রবল থেকে প্রবলতর হতে শুরু করলো। এত প্রবল ঠান্ডায় বাড়ির বাইরে এর আগে কোনোদিন থেকেছি বলে মনে হয় না। সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। আগুন জ্বালালে ভালো হতো, কিন্তু এতে আমার লুকিয়ে থাকবার প্রাণপণ চেষ্টা বিফল হতো। আগুন এমন একটা জিনিস যার আলো ও তাপ সবাইকে আকৃষ্ট করে। নিমেষেই আমার অন্তর্ধান রহস্য উন্মোচন হয়ে যাবে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসে থাকলাম জড়সড় হয়ে। হঠাৎ করে অদ্ভুত শব্দ হতে শুরু করলো কবরের নিচ থেকে, যেন কোনো এক জীব মাটির আস্তরণ সরিয়ে বাইরে আসবার প্রাণপণ চেষ্টা করছে। কবরের মাটি কম্পমান হতে শুরু করল। অবশেষে কবর ছেড়ে উঠে এলো দুটো কালো রোমশ রাক্ষসের হাত। আস্তে আস্তে সমগ্র সরীসৃপের মতো বুক ঘষে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর জীব। তার লাল চোখের দিকে তাকালে দেবতা অব্দি নেশাগ্রস্ত হয়ে যাবে, বসে চলে আসবে তার। ভয়ঙ্কর জীবটার যান্ত্রিক সমগ্র উপত্যকা কাঁপতে লাগলো। আমার মাথার ভেতরে সবকিছু যেন গোলমাল হয়ে গেছে। আমি কি সম্মোহিত হয়ে পড়েছি? বুঝতে আর বাকি থাকলো না যে পিশাচটা রাতে রক্ত পান করে আবার এই কবরে প্রবেশ করবে, কিন্তু আমি চাইলেও তাকে আটকাতে পারবো না। হয়তো আরো একটা প্রাণ পিশাচের ক্ষুধার বলি হবে। বুকটা ধপ করে কেঁপে উঠল। এটা আমি কি করলাম? আশঙ্কায় মনটা ভরে গেল। আমার স্পষ্ট মনে আছে, বাড়ি থেকে বেরো হবার পর আমি পানবার বাবুর সদর দরজা বাইরে থেকে বন্ধ করতে ভুলে গেছি। হে ভগবান, আমি কি করলাম? যে আমাকে আশ্রয় দিল তার এত বড় ক্ষতি আমি করে দিলাম। পিশাচটা হয়তো আজ তার শিকার পানবার বাবুর বাড়ির কাউকে করবে। ভাবলাম আমি গ্রামে ফিরে যাই।
কিন্তু আমি ভালোভাবেই জানি যে কোনো লাভ নেই। আমি একটা সাধারণ মানুষ হয়ে পিশাচের সামনা করতে পারবো না। অগত্যা ভয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আমাকে ভোর অবধি অপেক্ষা করতে হবে। সূর্য না উঠলে কিছু করা যাবে না, কারণ ভোরের আলো ফোটার সাথে সাথে পিশাচের শক্তি লোপ পায়। তাই ভোরের আলোর অপেক্ষা করতে থাকলাম। যদিও জীবন ঝুঁকি নিয়ে রাতে একা অভিশপ্ত কবরখানায় আসাটা কতটা যুক্তিসম্মত জানি না। নিজের উপরে রাগ হচ্ছে ঠিকই, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। মানুষের মন এইরকমই হয়। অনেক মিনিট আগেও যে আশঙ্কায় কণ্টকিত হয়েছিল, এই যাত্রায় কোনো ক্রমে পার পেয়ে গেলে এমন কাজ কখনো করব না বলে মনে মনে প্রতিজ্ঞা করছে। বলতে গেলে নাক মলেছে। সেই মানুষ আবারও বড় ঝুঁকি নেওয়ার জন্য উন্মাদের মতো ব্যাকুল হয়ে উঠেছে। কিছুক্ষণ পর পিশাচটা রক্ত রাঙা লম্বা লম্বা পৈশাচির মুখে গর্জন করতে করতে ফিরে এলো। সে ভয়ঙ্কর দৃশ্য আমি কোনোদিন বলতে পারবো না। হাড় হিম করা পাহাড়ি ঠান্ডাতে আমার শীতল হয়ে যাওয়ার রক্ত ভয়ে টকবক করে ফুটতে লাগলো। হিম শীতল পাহাড়ি বাতাসও আমাকে নির্জীব করতে পারল না। ভয়ে আমার শরীর গুটিয়ে পড়তে থাকলো। মনে হতে লাগলো আমি ক্রমশই সেই পিশাচির জগতে প্রবেশ করতে থাকলাম। যদি ওই রক্তমোহ গভীর লাল দুটি চোখ আমাকে দেখে ফেলে, তবে আমি আর বেঁচে ফিরব না। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্তি সবকিছু এখন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পিশাচ কাছে এসে পড়ছে। নাকে আসছে একটা জ্যান্ত দুর্গন্ধ, সেই সঙ্গে কড়া মদের গন্ধ। এই শীতেও আমার শরীর গল গল করে ঘামছে। ধীর গতিতে এগিয়ে আসছে। তারপর কবরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করলো পিশাচটা। আর সূর্য উঠতে বেশি দেরি নেই। পূবের আকাশ ক্রমশ লালচে হয়ে আসছে। কিছুক্ষণ পর হালকা মিষ্টি সূর্যের আলো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ল। আমি আর দেরি না করে ছুরিটা আবার সামনে নামিয়ে রেখে কবরটা খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর পবনের মৃতদেহ বেরিয়ে এলো। আমি নড়ে চড়ে বসলাম। এ কি করে সম্ভব? আমার নিজের চোখের প্রতি বিশ্বাস হলো না। ব্যাগ থেকে জলের বোতল বার করে কয়েকবার চোখে মুখে জল দিয়ে আবার দেখলাম, না, আমি ভুল দেখছি না। প্রকৃতির নিয়মে দেহটা এতদিন ধরে মাটিতে মিশে যাওয়ার কথা, শুধু হাড় গলা ছাড়া আর কিছুই থাকার কথা নয়। কিন্তু কবরে পবনের মৃতদেহ আজও অক্ষত। দেখে মনে হলো যেন মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে। বেশি কিছু না ভেবে রূপোর ছুরিটা মাটি থেকে উঠিয়ে নিলাম। রূপোর অস্ত্র ছাড়া পিশাচদের স্পর্শ করা যায় না। ছুরিটা দুহাত দিয়ে শক্ত করে ধরে মৃতদেহের বুকে শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিলাম, ঠিক যেখানে হৃৎপিণ্ডটা থাকে। 40 বছর আগের মৃতদেহ থেকে গল গল করে লাল তাজা রক্ত বেরিয়ে গেল। আমি হাতের শক্তি সঞ্চয় করে কবরে মাটি ফেলতে শুরু করলাম। তারপর ক্লান্ত শরীরে জ্ঞান হারিয়ে কবরের পাশেই পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি বিছানাতে শুয়ে, আর আমাকে ঘিরে আছে গ্রামের লোকজন। সবার চোখে মুখে সহস্র প্রশ্ন, কৌতূহল, কিন্তু আমার চোখ শুধুই খুঁজছে পানবার বাবু ও তার মেয়েকে। পানবার বাবুকে সামনে দেখতে পেয়ে নিশ্চিন্ত হলাম, কিন্তু তার মেয়ে কোথায়? শরীরটা অপরাধগ্রস্ত হয়ে পড়ল। তবে কি মেয়েটা কাল রাতে পিশাচের রক্ত পিপাসার বলি হয়েছে? আমি কোনো রকমে বিছানা ছেড়ে উঠে পানবার বাবুর হাত ধরে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ে কোথায়? পানবার বাবুর সাথে চোখে চোখ আমি মেলাতে পারলাম না। পানবার বাবু বললেন, মুন্নি একটু বাজারে গেছে দুপুরের খাবার জোগাড় করতে। আমার মনে হলো আমি হারিয়ে যাওয়া 7 রাজার ধন ফিরে পেলাম। আমার চোখের কোণে জল জমে আছে। যাক, যে অপরাধ বোধটা আমাকে তাড়া করছিল তার থেকে মুক্তি পেলাম। কি হয়েছিল আমি তা বলিনি।
শুধু বলেছিলাম খুব ভোরে ঘুরতে গিয়েছিলাম, কোনো কারণে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরাণবাবুর কাছ থেকে জানতে পারি আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিল গ্রামের কিছু রাখাল বালক। সবাই হয়তো ভেবেছিল আমিও অন্যদের মতো পিশাচের কবলে পড়ে প্রাণ হারিয়েছি। আমি অক্ষত আছি, শুধু পড়ে যাওয়াতে ডান হাতে একটু চোট পেয়েছি। ক্ষতি বলতে আমার ক্যামেরাটা ভেঙে গেছে, যদিও কাল রাতে একটাও ছবি তোলা হয়নি। ক্যামেরার কথা আমার মাথায় ছিল না। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে ভুলে গিয়েছিলাম সব। আগের রাতের পুরো ঘটনাটা আমি পানবার বাবুকে জানাই এবং অনুরোধ করি যে এই কথা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকে, যেন তিন কান না হয়। অন্য কেউ হয়তো রূপোর ছুরির লোভে কিংবা কৌতূহল বশত যদি পবনের খবর খুঁড়ে পবনের মুখ থেকে রূপোর ছুরিটা বার করে নেয়, তবে পরিণতি কি হবে তা সত্যি বলতে আমারও জানা নেই। হয়তো পিশাচটা আবারও জেগে উঠবে। পিশাচকে সম্পূর্ণভাবে শেষ করার বিধি আমার জানা নেই। এদের এমনিতেই মৃত্যু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। যা শরীরে প্রাণ নেই তার প্রাণ কিভাবে নেওয়া যাবে? তবে যতদিন রূপোর ছুরিটা মৃতদেহের বুকে থাকবে ততদিন পিশাচটা কবরের বাইরে বেরোতে পারবে না। ছুরিটা শরীর থেকে আলাদা হলেই গ্রামটা হয়ে উঠবে মৃত্যুর উপত্যকা। সে রাতে আমি ঘুমোতে পারিনি। পুরো রাত মনে একটাই প্রশ্ন তাড়া করছিল যে বাড়ির দরজা খোলা অবস্থা থাকা সত্ত্বেও পিশাচের হাত থেকে পানবারবাবুর পরিবারকে শেষ রক্ষা কিভাবে হলো। ভেবেছিলাম পানবারবাবুকে জিজ্ঞাসা করব, কিন্তু সাহস হয়ে ওঠে। কারণ সেদিন যদি কিছু অঘটন ঘটত তবে তার জন্য একমাত্র দায়ী হতাম আমি। পানবার বাবুর অনুরোধে আমি দিন সাতেক আরও আতিথ্য গ্রহণ করেছিলাম। এই 7 দিন সব আবার স্বাভাবিক, আর কোনো প্রাণ অসময়ে ঝরে যায়নি। হয়তো চিরতরে গ্রামটা পিশাচের হাত থেকে মুক্তি পেয়েছিল। গ্রামের মানুষ ধীরে ধীরে পিশাচের ভয় থেকে মুক্ত হয়ে যাবে। পানবার বাবুকে বিদায় জানিয়ে আমি কলকাতা ফিরে আসি। কাজে যোগদান করি অসফলতা নিয়ে। গল্পটা কাগজে ছাপা হয়নি, কারণ কিছু গল্প থাকাই ভালো। যদিও একবিংশ শতাব্দীতে এই গল্পের সত্যতা কতজন বিশ্বাস করবে তা বলা মুশকিল। ভূতকাল মানুষের জীবনে কিংবা সমাজের বুকে বর্তমান হয়ে বারে বারে ফিরে আসে। বর্তমানকে সঠিক করার প্রচেষ্টা অনেক সময় সংশোধিত হয় না। তার কারণ অতীতেই লুকিয়ে থাকে সেই ভুলের বীজ, যা বর্তমানকে এক সুবিশাল বৃক্ষের আকারে ডালপালা বিস্তার করে নিজের ক্ষেত্রকে প্রভাবান্বিত করতে সক্ষম হয়। অতীত সুসজ্জিত রাখতে না পারলে বর্তমানকে কখনোই সংরক্ষিত রাখা সম্ভব হয় না। আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন অরূপ, রামলালের ভূমিকায় ছিলেন সায়নদীপ, পানবার বাবুর ভূমিকায় ছিলেন পিনাকি, পবনের ভূমিকায় ছিলেন নীলাঞ্জন ও সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী। এমন গল্প আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন শাম্ভাবী প্রোডাকশনস। শ্রোতা বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। তাই দেরি না করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। আবার দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ চোখ রাখুন শাম্ভাবীর পর্দায়, যেখানে গল্প কথা বলে।